একদিন আমার ভাই আমাকে বলতেছে, আচ্ছা তোর তো স্বামী নেই, তুই তো বিধবা গু। আচ্ছা দেখ, আমিও বিয়েটা করেছিলাম কিছুদিন আগে, কিন্তু আমারও এখন বউ নেই। আসলে মনের কথাটা কারো কাছে বলতে পারতাছি না। আসলে জানিস, আমার না খুবই ইচ্ছে করতেছে। তুই আমাকে এই জিনিসটা দিবি? এই কথা বলে বন্ধুরা আমি মাঝ রাতে দেখে সে আমার উপরে বসে আছে। তারপর কি হল বন্ধুরা, এমন একটি গল্প আজকে তোমাদের মধ্যে নিয়ে আসলাম। এই গল্পটা শুনলে তোমাদের মনের ভেতরে অনেকটা চমকে উঠবে যে বাস্তব জীবন এরকমও হয়। হ্যালো আমার কলিজার ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য ভাই এবং বোনের একটি বাস্তব জীবনের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা শুরু করছি। আমার নাম শামছুন নাহার। আমার বয়স এখন ২৬ বছর। আমার একটা পুত্র সন্তান আছে। বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু এখন বিধবা একজন মহিলা। কিছুদিন আগে আমার হাজব্যান্ড একটি দুর্ঘটনায় মারা যান। খুব কষ্টের সঙ্গে এই কথাটা তোমাদেরকে আমার বলতে হচ্ছে। বন্ধুরা আসলে আমার হাজব্যান্ড মূলত সে একজন ট্রাক ড্রাইভার ছিল। আমি বর্তমানে কলকাতার বাসিন্দা, সেখানেই থাকি। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, ওয়েস্ট বেঙ্গলের এসব আমার কালচার। তো যাই হোক, এভাবেই চলতেছিল আমার দিন, আমার দিনকাল, আমার জীবনযাপন, এই ছিল আমার অবস্থা আর কি। এভাবে আমি চলতেছিলাম। তারপর বন্ধুরা একদিন হঠাৎ করে আমার একটা দুঃখের খবর আসে যে আমার হাজব্যান্ড নাকি ট্রাক ড্রাইভার। আসলে ট্রাক ড্রাইভাররা মূলত অনেক রাত পর্যন্ত তারা গাড়ি চালা। আবার বিভিন্ন সময় দেখা যায় তারা অনেক ধরনের এই নেশা পানির জাতীয় পানি পান করে, একটু নেশা জাতীয় কিছু খাবার খায়। এরকম একটা ট্রাক ড্রাইভারদের মধ্যে হয়। এরকম ড্রাইভার যারা মানুষ আছেন, এটা স্বাভাবিক একটা বিষয়, তাদের ভিতরে কিন্তু এই সমস্ত বিষয় অনেক হয়ে যাচ্ছে। তো আমরা আসলে খুব ফার্মাস যে মানুষ আছে না, যে টাকাওয়ালা মানুষ, এরকম কোনো মানুষ না। আমরা আসলে খুব নরমাল মানুষ, ঠিক আছে, একেবারে ডাকে বলে যে মধ্যবিত্ত ফ্যামিলি। দিন আনে দিন খায়, এরকম বলতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, এভাবে মোটামুটি ভালোই চলতেছিল আমার সংসারটা। আমার হাজব্যান্ড ২ মাসে একবার আমার কাছে আসত। প্রতি মাসে আসত, সপ্তাহে আসত ঠিক নেই। আমাদের ঘর আলো করে একটা সন্তান আসে, সন্তানেরা রেখেছিলাম রাহুল। তো কিছুদিন যেতে বন্ধুরা আমার হাজব্যান্ড এর একটা খবর আসে যে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, এবং অ্যাক্সিডেন্ট করার ফলে যেটা হয় আসলে উনি জায়গাতেই মরে যান। তো এই খাবারটা শোনার পর আমি তখন আমার মনে হয়েছিল যেন আমার মাথার উপরে মনে হয় আসমানটা ভেঙে পড়েছিল, এরকম একটা অবস্থা। তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখে বন্ধুরা, আমার কিন্তু শরীর দেখতে অনেকটা মোটা তাজা মনে হচ্ছে, অনেকটা ফিগার। আমি আসলে একটু স্লিম করে। আমি ট্রাক ড্রাইভারের বউ হলেও আমাকে দেখে কিন্তু কোনোভাবে ট্রাক ড্রাইভারের বউ মনে হতো না। সবাই আমাকে ভাবত আমার হাজব্যান্ড বিদেশে থাকে বা সরকারি চাকরিজীবী এরকম। আসলে আমার চলার স্টাইল ছিল একেবারে অন্যরকম। আমি একটু মেইনটেইন করে চলতাম, খাবার দাবার একটু মেইনটেইন করতাম, জিম করতাম, নিজের চেহারার যত্ন নিতাম, ফেস ওয়াশ দিয়ে সাবান দিয়ে ভালোভাবে মুখ ইয়ে করতাম। আর আমি ছোটবেলা থেকে একটু সুন্দরী ছিলাম, একটু কিউট। তো যাই হোক, আমাকে তোমাদের কেমন লাগছে কমেন্টে করে জানিও। তো আমার এক বড় ভাই ছিল, ঠিক আছে, চাচাতো ভাই। তো আমার আপন বলতে নিজের কোনো বই ছিল না। তো আমি আসলে আমার যখন আসলে এই হাজব্যান্ড মারা যায়, মারা যাওয়ার পর আমি আমার স্বামীর বাসা থেকে আমি চলে আসি আমার নিজের বাড়িতে। কারণ ওই বাড়িতে আমি কারা সাথে থাকব, কি নিয়ে থাকব? ওখানে তো আমার কিছু নেই, কেউ নেই। কারণ আমার হাজব্যান্ডটা মূলত ৩ ভাই ছিল, তারা আসলে প্রত্যেকেই সংসার আলাদা আলাদা ছিল। সবাই অনেক বড় বড়, সবার সংসার আলাদা আলাদা ছিল, যে কারণে আসলে আমার যাওয়ার মতো তেমন একটা জায়গা ছিল না। কারণ তাদের বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, আমাকে খুব একটা বেশি দেখাশোনা করেন না। হ্যাঁ, তো আমিও বলা চলে একটা দুটানার মধ্যে পড়ে গিয়েছিলাম যে কি করব, কি করব না। তাছাড়া আমার সন্তানকে নিয়ে আমি একটা বেকায়দায় পড়ে গিয়েছিলাম এমন একটা অবস্থাতে। আমার মা, আমার বাবা আমাকে ফোন করে একদিন বলছে, হেরে মা, ওখানে আছিস, কি খাচ্ছিস, কিভাবে থাকছিস, আমি তো কোনো কিছুই জানি না। দেখ প্রিয়া, আমাদের একমাত্র মেয়ে, তোর জন্য আমাদের পরাণটা সব সময় পুড়ে। হেরে মা, আমি একটা কথা বলি, তুই বাড়িতে চলে আয়, দেখ আমরা যা খাই তুইও আমাদের সঙ্গে থাকাবি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন কি করবি? চলে আয় মা। আসলে ওখানে শ্বশুর বাড়ি থাকার মতো কোনো অবস্থা আমার ছিল না। কারণ সমস্যা হচ্ছিল বন্ধুরা, উনারা হচ্ছে এই ৩ ভাই, আর আমার হাজব্যান্ড ছিল মূলত মেজ ভাই। বড় ভাই তার আলাদা সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আমায় কেউই বেঁচে নাই। যে কারণে তারা ৩ ভাই আলাদা। আসলে প্রত্যেকের আলাদা আলাদা সংসার ছিল।
তো তাদের সঙ্গে আসলে একটা মিলও ছিল না। কেউ কাউকে আসলে দেখে না, সবাই আলাদা আলাদা সংসার, যার যে নিজের সংসার নিয়ে সবাই ব্যস্ত। তো এমন অবস্থায় আসলে আমি চলে আসি, আমার আর তখন কোনো কিছু করার ছিল না। আমি ওই বাড়ি থেকে আমার মায়ের বাড়িতে, আমার বাবার বাড়িতে যাকে বলে, আমি সেই বাড়িতে আসলে চলে আসি। কারণ এভাবে আসলে একটা মানুষ থাকতে পারে না, টাকা পয়সা ইনকাম ছাড়া, আবার রোজি রোজ ছাড়া। তারপর বন্ধুরা, আমি আমার মা বাবার বাড়িতে আসার পর আসলে আমি দেখছি আমার মা বাবাও অনেকটা অসহায়, তাদেরও রুজি রোজগার নেই। অনেক বয়স হয়ে গেছে তাদেরকে দেখাশোনা করে আমার এক চাচাতো ভাই, হ্যাঁ ও আসলে দেখাশোনা করে। ওর নাম হচ্ছে রবিদাস। রবি মোটামুটি বলতে গেলে আমাদের মানে ছোটবেলা থেকেই সবকিছু দেখাশোনা করে। ওর বাবাও আসলে আমার চাচা, যিনি বড় চাচা, উনি সবকিছু দেখাশোনা করত। মানে আমাদেরকে টাকা পয়সা সয় সম্পত্তি যেভাবেই হোক আমাদেরকে সবমতে হেল্প করত। এখন রবি হচ্ছে উনার একমাত্র সন্তান। কিছুদিন আগে ও আসলে একটা মেয়ের সাথে প্রেম করেছিল, প্রেম করে শুনেছিলাম বিয়ে করেছিল। তারপর সেই মেয়েটা নাকি অসংখ্য আসলে চিট করেছে, চিট করে ওই মেয়েটা আরেক জায়গায় মানে আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তারপর থেকে ওর মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, কারো সঙ্গে তেমনভাবে আলাপ আলোচনা করে না, হাসে না, খেলে না, মানে অনেকটা নীরবভাবে চলাফেরা করে। তো যাই হোক, আমি গেলাম, যাওয়ার পরের দিকে গড়ে বাজার টাজার কোনো কিছু নেই। রবি আবার খুব ভালো একটা ব্যবসা ছিল, ঠিক আছে, ওরাও আর একটা কাপড়ের দোকান ছিল, টেইলার্স ছিল, অনেকগুলো ব্যবসা ছিল। আবার বাজারে বেশ কয়েকটা বিউটি পার্লারও ছিল। একদিন আমি রবিকে জিজ্ঞাসা করলাম, রবি, তুই তো আমাদেরকে ছোটবেলা থেকে হেল্প করতেছিস, টাকা পয়সা দিয়ে, কত কিছু দিয়ে, দেখ না আমাদের কপালা মনে হয় সুখ নাই রে। ও আমাকে বলল, কেন, কি হয়েছে তোর আবার? তখন আমি ওকে বললাম, দেখ না, মা বাবা এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিল, তোর থেকে 2 লাখ টাকা নিয়ে দেখ আমার হাসব্যান্ড এই মরে গেল। তখন ও আমাকে বুকে জড়িয়ে আমাকে বলছে, চিন্তা করিস না, ঈশ্বর যা কিছু করে তা ভালোর জন্যই করে, হয়তো তোর কপালে এর যাতে ভালো কিছু আছে, তোর ছেলের প্রাণটাও যেতে পারত। দেখ, এখন যেটা আছে ঈশ্বরের কাছে সেটা নিয়ে প্রার্থনা কর, ভালোভাবে থাক। তখন ওকে আমি বললাম, রবি, তোর তো বাজারে অনেকগুলো ব্যবসা আছে রে, বিউটি পার্লার আছে, টেইলার্সের দোকান আছে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেয় না রে ভাই? দেখ না, আমি তোর কাছে বারবার হাত পাতে, আমার নিজের কাছেও মাঝে মধ্যে খারাপ লাগে। তাছাড়া আমিও তো একজন মানুষ, হ্যাঁ, আমাকে দেয় না একটা কাজের ব্যবস্থা করে দেয়, আমি কাজ করি, বিনিময়টি আমাকে কিছু টাকা দিলে। আমার কথা শুনে রবি খুব হেসে দিল। সে আমাকে বলল, তুই আমার বোন, দেখ, আমার নিজের বোন না হতে পারিস, কিন্তু তুই তো আমার বোন, আমরা তো রক্তের, তাই না? তুই আমারে এখানে এসে কাজ করবি না, এটা আমি কোনোভাবে মানতে পারলাম না। রবি তখন বলল যে, একটা কাজ করো, তুই ওই চাচাদের এই বাড়িতে না থাকে, তুই কালকে থেকে আমার বাড়িতে থাক। দেখ না, আমি এত বড় বাড়ি করেছি, তুই তোর ছেলেকে নিয়ে এখানে থাক। এখানে এসব সময় বিদ্যুৎ পাবি, কারেন্ট পাবি, নেট পাবি, আর তোর খরচমরচ যা কিছু লাগে এখানেই করবি। দেখ, আমার মা বাবা তো আসলে মরে গেছে, এখন এই পৃথিবীতে আমার কেউ নেই, বুঝছিস? এখন মনে করি তোর মা বাবা আমার মা বাবা, তাছাড়া তুই আমার একমাত্র বোন, বিয়েটা করেছিলাম রিলেশন করে। আসলে মেয়েটাও চলে গেল, জানি না কোন দুঃখে চলে গেল, আমার তো কোনো কিছুর অভাব ছিল না রে, সৌন্দর্যে, টাকা পয়সার কোনো কিছুই অভাব ছিল না। জানি না আল্লাহ মেয়েদেরকে কোনো ধাতু দিয়ে তৈরি করেছে। তখন আমি ওকে বললাম, সব মেয়ে কিন্তু এক না, বুঝেছিস? তখন ও বলল, হ্যাঁ, তা তো অবশ্যই, সব মেয়ে এক না। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তোর ছেলের নাম যেন কি? রাহুল। তুই রাহুলকে নিয়ে আমার বাসায় উঠ না, আমার বাসাটা এত বড় খালি বাসা, এখানে কেউ থাকে না। তাছাড়া আমি চিন্তা করেছি বিয়ে শাদিও এখন আর করব না, বুঝেছিস? কারণ একটা বউ যেহেতু চলে গেছে, তাই এত তাড়াতাড়ি আর বিয়ে শাদি করব না। এখন মাথায় এই সমস্ত কোনো কিছু নাই, আগে নিজেকে একটু গুছিয়ে নেই, তারপর বিয়ে শাদির কথা ভাবব। রবির কথা দেখে মনে হলো ওর বাসাটা একেবারে পুরো ফাঁকা। আসলে ওর বাড়িটা হচ্ছে ছাদ দিয়ে ঢালাই করা, প্রায় 4টা রুম আছে, 4টা রুম, তারপর হচ্ছে ড্রয়িং রুম, সবকিছু আছে। আমি আম্মা আব্বাকেও বলেছিলাম যে রবিদের বাসায় যেন আমরা চলে যাই। তখন আমার মা বাবা বন্ধুরা আমাকে বলতেছে, হেরে মা শামছুন্নাহার, তোকে যেহেতু বলেছে তুই যা। দেখ, আমাদেরকে যদি রবি বলে তাহলে তো আমরা যাব না। আসলে দেখ, এটা আমার মা বাবা মানে তোর দাদার বিটা মাটি, তোর বাপ দাদার বিটা মাটি, এটা এখন এখান থেকে আমি আসলে নিজের বাড়ি ছেড়ে কোথাও যাব না।
তাছাড়া তোর এই বাড়িতে কষ্ট হবে বুঝছিস? টিনের ঘর, বৃষ্টি হলে পানি পড়ে, আমরা এখানে মানিয়ে নেব, বুড়াবুড়ি মানিয়ে নেব। রবি আমাদেরকে হেল্প করে খেয়াল রাখে। তুই একটা কাজ কর, তোর যেহেতু একটু সমস্যা হবে, তাছাড়া তোর সন্তানকে মানুষ করতে তুই একটা কাজ কর না। রবি এত বড় ফাঁকা বাসা, ওর বাসায় তো অনেকগুলো রুম আছে। তুই আলাদা একটা রুম নিয়ে থাক রবির ওখানে। তাছাড়া রবির তো বউ তো নেই, আর বউ আসলেই বা কি তুই ওর বোন হোস? হ্যাঁ, বউ আসলে কি তোকে তাড়িয়ে দিতে পারবে নাকি? তখন আমার মা বাবা আমাকে অনুমতি দিয়ে দিল বন্ধুরা। তখন আমি চলে গেলাম রবির বাড়িতে। আমার বাড়ি থেকে প্রায় 5 মিনিটের দূরত্বে রবির বাড়ি। আমার বাড়ি থেকে রবির বাড়ি দেখা যায়। তখন আমি সেখানে রবির বাড়িতেই থাকা শুরু করলাম। ঠিক আছে, তো রবি অনেক বড় বড় মাছ মাংস নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, রান্নাবান্না করি আমি। খাওয়া দাওয়া করে আমাকে বলতো মাঝে মধ্যে, হ্যাঁ রে শামছুন নাহার, তোর হাতের রান্না তো পুরো অমিত, অতুলনীয় স্বাদ, তোর হাতে তো মনে হচ্ছে জাদু আছে। ইস, কতদিন হলো এরকম মজার মজার খাবার খাই না রে। ঘরের খাবার খাই না, এই হোটেলে আমাকে খেতে হয় বুঝিস, মেসে আমাকে খেতে হয়। তখন আমি এই রবিকে বললাম, শোনো, আজকে থেকে তোর বোন চলে এসেছে, শামছুন নাহার। ঠিক আছে? আজকে থেকে আমারও জামাইনি তরব্য নেই বুঝিস। তাতে কি হয়েছে, আমরা ভাইবোন এই সংসারটাকে সুন্দরভাবে সাজাব। তারপর তোকে আমি বিয়ে দেব। ঠিক আছে? একটা লাল টুকটুক একটা বউ নিয়ে আসবো এ ঘরে। রবি কথা বলতে রেগে গেল। বলল, না, বিয়ে শাদির প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। বিয়ে শাদি করে মজা বুঝে গেছে। তখন ও আমাকে বলল, তোর যদি বিয়ে করার ইচ্ছা হয় তাহলে তোকে একটা বিয়ে দিতে পারি। তখন আমি বললাম, আমার এই বাপমরা ছেলেটাকে কে এখন আপন করে নেবে? শুনি, হ্যাঁ, এখন কেউ আপন করে নেবে না বুঝছ, সবাই শুধু মধু খাওয়ার জন্যই আসে। তখন আমি বললাম, আমি এখন বিয়ে শাদি করব না। এখন আমার ভবিষ্যৎ, সবকিছু আমার ছেলে, আমার সন্তান, এটাই। আর কিছু নিয়ে আমি ভাবছি না কি। তারপর বন্ধুরা, এভাবে আমাদের দিনকাল চলতে লাগল। রবি আমাদের খেয়াল রাখতে লাগল। আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করল, 5-এ পড়ে। আমিও যাই, ক্লাস আসে, খুব এনজয় করছিলাম। তো বন্ধুরা, একদিন রবি আমার ছেলেকে চুমু দেবে ও আদর করবে, ওর জন্য কিছু মজা এনেছে। রবি বাজার থেকে আসলো, কিছু জুস নিয়ে এসেছে মনে হয়। রবি ওকে চুমু দিতে গিয়ে সেই চুমুটা এসে লাগলো আমার ঠোঁটে। রবি তখন একটু আচমকা চমকে গেল, একটু মনে হচ্ছিল যে ওর ভেতরে কেমন যেন একটা ধুকধুক শব্দ করতেছিল। ওর ঠোঁটের সেই চুমুটা খেয়ে আমার বুকে হার্টবিট যেন একেবারে পুরো স্তব্ধ হয়ে গেছে, পুরো বন্ধ হয়ে গেছে। আমার শরীরের রক্তগুলো একেবারেই সবকিছু চলাচল শুরু করে দিয়েছে। ইস বাবা, কতদিন যে হলো একটা পুরুষের ছোঁয়া পাই না। রবি যখনই আমার খুব কাছে আসে বা যখন আমার আশেপাশে থাকে, আমার কেন জানি মনে হয় এই তো আমার স্বামী। রবিকে দেখলে আমার একদম স্বামীর কথাই মনে পড়ে। আমার স্বামীর চেহারার মতোই ওর চেহারাটা, বিশেষ করে আমার খুব ভালো লাগে যখন ওকে আমি দেখি, আমার কাছাকাছি আসে। আমার মনে হয় কেমন জানি একটা অন্যরকম একটা উত্তেজনা কাজ করে, একটা উত্তেজনা বিরাজ করে। আমি তো বন্ধুরা এরকমই একটা কিছু চেয়েছিলাম। আমি কি করব, আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ একদিন, আসলে খুব ঝড় হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। আসলে বন্ধু, আমি যে স্বামীর বাড়িতে ছিলাম সেখানে আমি কখনোই একা একা থাকিনি। আমার পাশে বাসার একটা মেয়ে থাকত। আসলে আমি একা একা থাকতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। ঠিক আছে, আমার খুব কষ্ট হতো। তো একদিন আসলে আমার আসবেন মনে যাওয়ার পরে তখন কিন্তু আমি অনেকটাই একা হয়ে গেলাম। তো রবি, একদিন বৃষ্টি হচ্ছিল খুব, বাইরে কারেন্টও ছিল না। সেদিন রবিকে আমি বলেছিলাম, রবি, তুমি একটা কাজ করো না, আজকে আমার রুমে চলে আসো। আসলে আমি বৃষ্টি খুব ভয় পাই, তাছাড়া আজকে কারেন্টও নেই। আর এই বাড়িটা যে বাড়িটা বন্ধুরা, আশেপাশে আর কোনো বাড়ি নেই। পুরো বাড়িটা একা একা মাঠের মধ্যে অবস্থিত, আশেপাশে আর কোনো কিছু নেই। আমার খুব ভয় কাজ করছিল যে একা একা আছি, একটু কেমন যেন কাজ করছিল ভেতরে। আমি সেদিন রবিকে বলেছিলাম, রবি, তুমি আমার পাশে এসে ঘুমাও না, আমার খুব ভয় কাজ করছে গিউ। রবি আমাকে বলছিল, আরে না, কিসে ভয়, আমি আছি তো, তুমি ঘুমাও এখানে। কিন্তু রবি লজ্জা পেয়েছিল, আমি বুঝতে পারছিলাম। সে আসতে চাইছিল না। রবিকে আমি বলেছিলাম, তুমি আসো, আমরা তো ভাই বোন এ সংসারে গি। রবিকে যখন আমি এইভাবে বলেছিলাম তখন রবি এসেছিল, আসতে বাধ্য হয়েছিল। পুরো রুম ছিল বন্ধুরা একেবারে অন্ধকার। তখন আমি রবিকে বলেছিলাম, রবি, এই অন্ধকার আমি আসলে সবচাইতে বেশি ভয় পাই।
আমি ছোটবেলা থেকেই আসলে মায়ের কাছে বড় হয়েছি, তো আমি কখনো একা একা ঘুমাইনি। আমার ছেলে আছে, ওর জন্য আমার একটু ভয় হচ্ছে। রবি, তোমার খাট তো অনেক বড়, তাছাড়া আমরা তো ভাই বোন। তোমার যদি কোনো কিছু সমস্যা না থাকে, একটা কাজ করো, তুমি এই পাশে শুয়ে পড়ো আর আমি এই পাশে শুয়ে পড়ি, মাঝখানে এই রাহুল থাকুক। রবি তখন বলছে, ও আমাকে কু আপু বলে ডাকে। আসলে আমি আর মনে হয় 2 বছরের, এই 2 মাসের বড়, আমিও আমাকে আপু বলে ডাকে। তখন ও আমাকে বলছে, আরে রূপালী আপু, তোমাকে এত কিছু চাপ নিতে হবে না। আমি ছেলে মানুষ, আমার যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে ঘুমানোর অভ্যাস আমার আছে। আমাকে নিয়ে তোমার এত চিন্তা, টেনশন, এত কিছু করতে হবে না। তো শোনো, তুমি আর রাহুল খাটে শুয়ে পড়ো। আমি এই যে তোমাদের পাশে এখানে সোফাতে আছে না, আমি এখানে শুয়ে পড়ছি দরজার পাশে। তাছাড়া এখানে ফ্যান না থাকলে কি হবে? আজকে তো প্রচুর বৃষ্টি, আজকে ঠান্ডা আছে। আমি যে কোনোভাবে ঘুমিয়ে পড়ব। আমার চিন্তা তুমি একদমই করো না, ঠিক আছে? তুমি বরং দেখো রাহুলের এই কথাটা ঠিকভাবে উঠছে কিনা, ওর ঠান্ডা লাগছে কিনা, তুমি বরং একটু সেদিকে খেয়াল দাও। আমি ঘুমিয়ে পড়ছি। আমাকে নিয়ে তোমার কোনো টেনশন বা চিন্তা কোনো কিছু করতে হবে না। আরে এরকম কত সোফায়, তারপর হচ্ছে চেয়ারে বসে বসে ঘুমানোর অভ্যাস আমার আছে। তখন আমি মনে মনে ভাবলাম, ছেলেটার বাড়িতে আসলাম। আমি ইচ্ছে করে ছেলেটা ঘুমাবে কোথায়? খাটে, একটু আরাম করে ওর নিজের বাড়ি। সেই জায়গায় ও আসলে আমার জন্যই হয়তো, আমি মেয়ে মানুষ, হয়তো আমার জন্যই ও খাটে ঘুমাতে চাচ্ছে না, সোফায় ঘুমাবে। কেমন লাগে? তাছাড়া ওখানে ফ্যানও নেই। বন্ধুরা, আসলে বাইরে বৃষ্টি হলেও ভেতরে কিন্তু একটু গরম করতেছে। কারণ দালান কোঠা, ইটের ঘর, একটু গরমে থাকে। একটু কিছুক্ষণ পর হয়তো ঠান্ডা হবে। তাছাড়া সোফা খুব একটা বেশি বড় না, সোফাগুলো একদমই ছোট, আর ওর কোনো ভাবই হচ্ছিল না। তখন আমি ওকে আবার বললাম, দেখো রবি, তুমি কি আমাকে বোন ভাবো না? নিজের বোন ভাবো না তুমি আমাকে? তখন ও আমাকে বলেছে, হ্যাঁ, তোমাকে তো আমি নিজের বোনই ভাবি, আমি কখনো তোমাকে ওই চোখে দেখি নাকি? তখন আমি ওকে বললাম, না, তোমার ব্যবহার কথাবার্তায় সেটা তো বলে না। তুমি আমাকে পড়ব নিজের বোন ভাবলে, আমি যখন তোমাকে অর্ডার করেছিলাম, আদেশ দিয়েছিলাম যে তুমি এখানে এসে শুতে, তাহলে তুমি এতক্ষণে আমার পাশে এসে শুয়ে পড়তে। আজকে আমার নিজের বাই নাই বলে হয়তো আমাকে তুমি এভাবে এভয়েড করতেছ। এই কথা শুনে রবি ভীষণ রাগ করে ফেল ও আমার উপরে একটু রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। আমাকে বলেছে, তুমি এই কথাটা আমাকে বলতে পারলে রূপালী আপু? আমি তোমাকে কতটা সম্মান করি, শ্রদ্ধা করি, তোমায় কতটা আমি মেনে চলি তুমি জানো? তোমার জন্য আমি এই রুমে এসেছি। এখন তুমি, আচ্ছা ঠিক আছে, আমি খাটে আসল, তুমি খুশি তো? হ্যাঁ ঠিক আছে, আমি খাটে এসেই ঘুমাবো। তখন খাটে এসেই ও ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, ওর পরনে তখন প্যান্ট ছিল, জিন্সের প্যান্ট। তখন আমি ওকে বলতেছিলাম, আসলে রবি, জিন্সের প্যান্ট পরে তো রাতে ঘুমাতে সমস্যা হয়, তুমি তো ঘুমাতে পারবে না এভাবে, তোমার তো কষ্ট হবে। একটা কাজ করো না, তোমার বাসায় তো কত লুঙ্গি আছে, তুমি বরং লুঙ্গিটা পরে শুয়ে পড়ো। তখন ও আমাকে বলল, ঠিক আছে, লুঙ্গি বলল, আর সাথে ছিল ওর শরীরে গায়ে ছিল হচ্ছে একটা ওই সাদা কালারের যে সাইকেল গেঞ্জিগুলো, যেগুলো পুরুষ মানুষ বেশিরভাগ পরে। এই একটা গেঞ্জি ছিল আর লুঙ্গি পরে শুয়ে পড়ল। আমি বললাম, ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই যে তোমার ভাগ্নে, ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তখন ও আমাকে বলতেছে, না না না, ও ছোট মানুষ, ওকে জড়িয়ে ধরে ঘুমালে তো ঘুম মরে যাবে, তাছাড়া আমার হাঁটুতে অনেক ব্যথা আছে। তখন আমি ওকে বললাম, আরে তুমি জানো না, আমিও তো বিছানায় খুব ছটফট করি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমার চলে যায়। এই কথা বলে এই বন্ধুরা, আমি আমার ছেলে রাহুলকে এখান থেকে সরিয়ে এই পাশে দিয়ে দিলাম, দেয়ালের পাশে, আর আমি চলে গেলাম মাঝখানে। হঠাৎ করেই রবি আমাকে বলছে, আরে আপু, তুমি মাঝখানে চলে আসলে যে? তখন আমি বললাম, আরে আমরা দুজন বড় বড় মানুষ, হাতির মতো দুপাশে আমরা শুয়েছি। তাছাড়া আমরা ঘুমের মধ্যে কখন কোনো জায়গায় হাত পা দিয়ে দিই বলা তো যায় না। হ্যাঁ, তাছাড়া ও তো খুব ছোট মানুষ, ওর উপরে যদি আমাদের একটা ঠ্যাং চলে যায় বা একটা হাত চলে যায় কোথাও, ভীষণ কষ্ট পাবে, তাই না? এজন্য আমি এখানে চলে আসলাম। কেন, তোমাকে কোনো সমস্যা আছে? তখন রবি অনেকটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে বলছে, না তার সমস্যা নেই, কিন্তু একটু কেমন যেন লাগছে, তোমার সঙ্গে শুয়ে থাকা বিশ্বাসটা একদমই ভালো দেখাচ্ছে না। তখন আমি রবিকে বললাম, দেখো, আমাদের নিয়ত যদি ঠিক থাকে, মন যদি ঠিক থাকে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যাই হবে না। এই বলেই বন্ধুরা আমরা শুয়ে পড়লাম। রবি অনেকটা দেখলাম মুরগির মতো কুচমুচ কুচিমুচি হয়ে শুয়ে পড়ল। আমি রবিকে বললাম, এইভাবে শুয়ে আছো কেন?
আরে তোমার ঘর, তোমার খাট, তোমার সবকিছু, এইভাবে শুয়ে আছো কেন? একথা বলেই আমি রবিকে পিছন দেখে জড়িয়ে ধরলাম। আসলে বন্ধুরা, দিন চলে আসে আর আমরা বাস্তবতার সঙ্গে যতই যুদ্ধ করি, যতই আমরা লড়াই করি না কেন, কিন্তু একটা বিবাহিতা নারী, একটা মহিলা, সে কিন্তু একা একা কোনোভাবেই বাঁচতে পারে না। সে কিন্তু একা একা কোনোভাবেই চাইলেও কিন্তু থাকতে পারে না। তার অনেক কষ্ট হয় আর ঠিক সেই কষ্টটাই হচ্ছিল আমার ভিতর। এখন আমি জানি আমার মনের অবস্থা এখন পুরো জট, একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে, কিন্তু আমার শরীরের ভিতর একেবারে মোমবাতির মতো আগুন গলে গলে পড়ছে। আমি নিজেকে যে অনেক চেষ্টা করছি আগলে রাখতে, বিশেষ করে রবি বাসায় আসার পর থেকে। যখনই রবি আমার সামনে আসে, আমার সামনে দাঁড়ায়, ওর হ্যান্ডসাম লুকিং ও সবকিছু আমাকে একেবারে ঘায়েল করে ফেলে। আমি জানি না রবি কোনো মেয়েটাকে ভালোবেসেছিল। আসলে রবির টাকা পয়সার কোনো অভাব নেই। রবি দেখতে অনেক উঁচু লম্বা ছিল, একটু শ্যামলা। আর রবিকে কোনো মেয়েটা আসলে, যে মেয়েটা ওর প্রেমে পড়েছিল বা যাকে যেই মেয়েটাকে বিয়ে করেছিল, আমার মনে হয় মেয়েটা লোভে ছিল ওর টাকা পয়সার খেয়ে। আসলে টাকা পয়সা নিয়ে হয়তো পালিয়ে গেছে, ও আমার কাছে এগুলো বলতেছে না। আমি যেটা বুঝতে পারছি। তাছাড়া এখনকার মেয়েরা ভীষণ স্বার্থপর, তারা নিজের স্বার্থ ছাড়া আর কোনো কিছুই বোঝে না। হয়তো ওর টাকা পয়সা খেয়ে তারা চলে গেছে, এরকম কিছু একটা আমার কাছে মনে হচ্ছে। তাছাড়া এরকম এত সুন্দর একটা মানুষ, ওর মন মানসিকতাও খুব ভালো। হ্যাঁ, ও ভালোবাসার প্রতিদান দিতে জানে, এই ছেলেটাকে ছেড়ে আসলে কেন চলে যাবে? এটা আসলে আমি কোনোভাবে আসলে মানতে পারছিলাম না, বিশেষ করে আমি তো কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আমি যখন রবিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম, আমি দেখি রবি কি করে। এই রাতে আমার মন কিছু একটা চাচ্ছিল, কিছু একটা করতে চাচ্ছিল যে এই রাতে কিছু একটা ভুল হলে হোক। তাছাড়া রবিরও বউ নেই, ঠিক আছে? তো বন্ধুরা, সেদিন রাতে আমি যখন রবিকে জড়িয়ে ধরেছিলাম, ধরে দেখি রবির আর কোনো কথাবার্তা নেই, আর কোনো নেই। রবি খুব ভয় পাচ্ছিল যে ওর সঙ্গে কি হতে যাচ্ছে। তাছাড়া একটা মেয়ে মানুষ হঠাৎ করে ওর একটা ছেলের সঙ্গে থাকলে সব ছেলেরাই কিন্তু এক না। রবি খুব বেশি ভয় পাচ্ছিল সেদিন, খুব বেশি ভয় পেয়ে আর কোনো কিছু বলে নাই। পরে বন্ধুরা, রাতে আসলে আমাদের ভিতরে একটা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটে রাতে। আমি খেয়াল করলাম যে তখন রাত ৫টা বাজে, খুব ভোরবেলা। আমার শরীরের কাপড়, ওর কাপড়, কোনো কিছুই ঠিক নেই। দুজনেই একেবারে দুজনের খুব কাছাকাছি আছি। রাতে আমাদের ভিতরে যে একটা যুদ্ধ হয়েছে, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে। সকালবেলা রবি আর আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের দুজনের একজনেরও কাপড় চোপড় ঠিক নেই, একদম বেহাল দশা। রবি তো আমাকে সরি বলতে, আমার কাছে মাপ চাচ্ছে, কত কিছু বলছে, আর আমি তো বন্ধুরা খুব মজা পেয়েছিলাম, বিশেষ করে রাতে আমি খুব সজাগ ছিলাম। কিন্তু রবি ঘুমের মধ্যে আশপাশে নিজেও জানে না যে কতটা রোমান্টিক সে। ঘুমের মধ্যেই আমার সঙ্গে ওই কাজটা করে ফেলে। আমি কিন্তু সজাগ ছিলাম, খুব মজা পেয়েছিলাম। বন্ধুরা, মানে এতটা মজা আমি কখনোই পাই নাই। আমার হাজব্যান্ড ছিল একজন নেশাগ্রস্ত মানুষ, সে আমাকে সুখী করতে পারত না। কিন্তু এখন মনে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে সুখ পাচ্ছি, মজা পাচ্ছি। একা লাইফের একটা অন্যরকম একটা সিচুয়েশন আমি পার করতেছি। হ্যাঁ, এই সময়গুলো পার করার জন্যই হয়তো আমি এতদিন আসলে সমেত গুণটা ছিলাম। আমি এতদিন আসলে পাল করছিলাম। রবি তো সকালবেলা ঘুম থেকে উঠে ওর এমন বেহাল দশা দেখে ও আমার কাছে মাপ চাচ্ছে, আমার কাছে ভুল স্বীকার করছে। ও আমাকে বলছে, আপু সরি, ভুল হয়ে গেছে, রাতে কি নাকি হয়ে গেছে। দেখো আপু, আমি তো খুব মজা নিচ্ছিলাম, হাসিও পাচ্ছিলাম আমার। তখন আমি রবিকে বললাম, হ্যাঁ হয়েছে হয়েছে, এখানে তোমার কোনো দোষ নেই রবি, ঠিক আছে? যা হয়েছে এটা আমাদের দুজনের ইয়েতে হয়েছে। আচ্ছা বাদ দাও। তখন রবি আমাকে বলছে যে, আপু তোমার তো জামাইও নেই, তাছাড়া তুমি তো এখন বলতে গেলে বিধবা। তোমার শ্বশুর শাশুড়িও খুব একটা বেশি নেই। তাছাড়া তুমি বিয়েও শুনলাম করবে না। আপু আসলে আমিও বিয়ের শাদী করব, কিছু করব না, আমারও বিয়ের শাদী ভালো লাগে না। হ্যাঁ, আসলে একটা বিয়ে করে তো দেখেছি সব মেয়ে মানুষ এক না। আমার তো গার্ডিয়ানও নেই, হয়তো এজন্য সবাই আমাকে ঠকায়। তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে বুঝেছ। আসলে রাতে এরকম একটা দুর্ঘটনা ঘটার পরেও তুমি কোনো কিছু বলছো না, আমাকে চিৎকার চেঁচামেচি করছো না, আমাকে তুমি আরও নিজের করে নিচ্ছ। আচ্ছা, আমরা দুজন চাইলে কি এক হতে পারি না? এই কথা বলে রবি আমাকে সেদিন জড়িয়ে ধরেছিল সকালবেলা। সে আমাকে আরও খুব কাছে টেনে নিল।
আমি বুঝতে পারলাম যে ও অনেকটা ইমোশনাল হয়ে পড়েছে। তখন আমাকে কিছু টাকা দিয়ে বলতে, আজকে থেকে তুমি আমার সঙ্গে থাকবে সারা জীবন। আমি তখন রবিকে এই টাকাগুলো ফিরিয়ে দিয়ে বললাম, রবি, তুমি আমার জীবনে আসলে একটা প্রদীপ, ঠিক আছে? অনেক কিছু দিয়েছ আমাকে, তুমি আমাকে স্বামীর ভালোবাসা দিয়েছ, আদর দিয়েছ, তোমার এই ঘরে আমাকে তুমি থাকার মতো জায়গা করে দিয়েছ। আমার জীবনে আর কিছু টাকা পয়সা আমি চাই না, আমি অন্য মেয়েদের মতো না। রবি কি এই কথা শুনে সে আমাকে আরও কাছে টেনে জড়িয়ে ধরল। তখন সে আমাকে আরও বেশি আদর করা শুরু করল। আমাকে সে বলল যে আমাদের এই ভালোবাসা যেন অটুট থাকে। বন্ধুরা, সেদিন থেকে আমাদের ভিতরে একটা স্বামী স্ত্রীর মতো একটা ভালোবাসা শুরু হয়। আমাকে মাঝে মাঝে আপু বলে ডাকত। তখন আমি ওকে বললাম, এই রবি, আমি তোমাকে নাম ধরে ডাকি, তুমি আমাকে আপু বলে ডাকবে না। আমি আর হই না বড়, আমাদের ভিতরে একটা সম্পর্ক হয়েছে কি। তাছাড়া বন্ধুরা, আমি দেখতে একটু মোটাসোটা ছিলাম। আমার শরীর স্বাস্থ্য একটু অনেক বড় ছিল, ঠিক আছে? বলা চলে একটু অন্যরকম ছিল। রবি অনেকটাই মানে ওর ভালো লাগত। আমাকে প্রায়শই বলতো যে ওকে অনেক ভালো লাগে, কাজ করছে, অনেক মজা পাচ্ছে, আরাম পাচ্ছে, এই ধরনের অনেক কথাই আমাকে রবি বলতো। তো রবির এই কথাগুলো ছিল আমার জীবনের সবচেয়ে বেশি অনুপ্রেরণা। আমাকে বলেছিল ওর যে আগের স্ত্রীটা ছিল, এটা আসলে খুবই ছোট ছিল, চিকেন ছিল, ও আসলে তেমন একটা মজা পেত না, কিন্তু আমাকে ওর খুব ভালো লাগে, খুব ভালো লাগা কাজ করছে। রবির এই কথা শুনে আমার সেদিন খুব ভালো লাগায় কাজ করেছিল, খুব আনন্দ লেগেছিল আমার। তখন থেকেই আমি নিজের ভিতরে একটা অন্যরকম একটা ভালোবাসা খুঁজে পাই, একটা অন্যরকম একটা আনন্দ খুঁজে পাই, ঠিক আছে? যে আমি রবির জন্য এত কিছু করতে পেরেছি। আমার কাছেও এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করত। তারপর থেকে বন্ধুরা, রবি আর আমার ভিতরে সবসময় একটা ভালো লাগা মন্দ লাগা কাজ করত, একটা অন্যরকম কিছু সবসময় থাকত। তো একদিন আমি রবিকে বলতেছিলাম, আচ্ছা রবি, আমরা তো চাচাতো ভাইবোন, তাই না? আর আমরা যেটা করেছি এটা কিন্তু একেবারে ভুল কাজ করতেছি, ঠিক আছে? একটা কাজ করি না, আমরা তো চাইলেই বিয়ে করে আমরা একসঙ্গে থাকতে পারি। তাছাড়া এখানে বলার মতো আমাদেরকে তো কেউ কোনো মানুষ নেই। দেখো, তুমি যেহেতু সারা জীবন দিব্যি করে নিয়েছ যে তুমি বিয়ে শাদী করবে না, আর আমিও মন থেকে মেনেই নিয়েছি আমিও বিয়ে শাদী করব না। তাতে কি? আমরা নিজেরা তো বিয়ে শাদী করে সংসার টংসার করতে পারি, তাই না কি? তো বন্ধুরা, রবি সেদিন আমাকে এই কথাটা আমার মুখ থেকে শুনে ও যে কতটা খুশি হয়েছিল, এতটা খুশি হয়েছে যেটা আমি তোমাদেরকে কখনো বলে বোঝাতে পারব না যে একটা মানুষ এত বেশি খুশি হয় কিভাবে, এত বেশি পায় কিভাবে। তো ও সেদিন খুব মজা পেয়েছিল, খুব আনন্দ পেয়েছিল। আমার কথাটা শুনে খুব খুশি হয়েছিল। ও আমাকে সেদিন বলেছিল যে, আসলে শামছুন নাহার, আমি মনে মনে এরকম একটা কিছু সিদ্ধান্তে আমি চাচ্ছিলাম। যেহেতু আসলে মন সবার সঙ্গে সবার মেলে না, ঠিক আছে? তো সেই এর পর থেকে বন্ধুরা, আমরা বিয়ে করে ফেলি। তারপর আমাদের ভিতরে এরকম শারীরিক সম্পর্ক, মানসিক সম্পর্ক, সব সম্পর্ক এখন আমাদের ভিতরে চলছে। এটা আমাদের জীবনের একটা নতুন একটা ধারা, একটা নতুন একটা অব্যাহত, ঠিক আছে? আমরা নিজেদেরকে মেলে ধরেছি এক শান্তির রূপে, এক অন্যরকম ভালোবাসায় মেলে ধরেছি, যেটা আসলে সবাই পারে না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের জীবনের একটা লাইফ স্টোরি, একটা গল্প। আসলে আমরা এমন সময়, এমন সিচুয়েশনে পড়ি, আমরা ভুল মানুষের পাল্লায় পড়ি মাঝে মধ্যে, বা আমাদের লাইফে কিছু ভুল মানুষ আসে, যে কারণে আমাদের জীবন, সময়, সংসার সবকিছু নষ্ট হয়। সঠিক মানুষ দেখে সঠিক সঙ্গীকে নির্বাচন করুন। সুখে থাকুন, আনন্দে থাকুন, এটাই আমি বলবো। আমি এর চাইতে বেশি কিছু বলবো না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিও শেষে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর কোন ধরনের গল্প তোমরা শুনতে চাও এটাও জানাবে। কারণ আমি তোমাদের মতামত নিয়ে কিন্তু ভিডিও বানাতে চাই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।